মেহেদি ডায়েরি নিতে চেয়ে বলল, ডাক, আজকের একটা হেনস্থা করেই ছাড়বো। কি আছে এটাতে? ওই রোহন, ওই রাস্কেলটাকে নিয়ে কিছু, তাই না? বৃষ্টি ঝামটা মেরে মেহেদিকে সরিয়ে দিয়ে বলল, যার ইচ্ছা তাকে নিয়ে লিখছি, তোর কি? তোর কোনো অধিকার নেই আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলার। তুই ভুল বললি, আমার অধিকার আছে বৃষ্টি। মেহেদির কথার পৃষ্ঠে বৃষ্টি স্পষ্ট গলায় বলে, না, নেই, কোনো অধিকার নেই। নেই? না, নেই। বাকি বলিটুকু শেষ করার আগেই মেহেদি তার ঠোঁট আঁকড়ে ধরে। কথার স্রোত আচমকা থেমে যায় মাঝপথেই। মেহেদির ঠোঁট বৃষ্টির ওষ্ঠে ছুতেই যেন সময় থমকে দাঁড়ায়। নিঃশব্দ সেই মুহূর্তে বৃষ্টির চোখ বিস্ময়ে বিস্ফোরিত, দৃষ্টি অনির্দিষ্ট শূন্যে। হাত ফসকে মেঝেতে পড়ে গেল লাল কালো কভারের ডায়েরিটা। বৃষ্টির বুকের ওঠানামা আচমকাই গতি হারায়, শ্বাস যেন আটকে আসে, আঙ্গুলগুলো অনিচ্ছাকৃতভাবে মুঠো হয়ে ওঠে, কাঁধ সামান্য কেঁপে ওঠে অবশ হয়ে। মেহেদির চুমুর দৃঢ়তা আর তীব্র উপস্থিতি চারপাশের নিস্তব্ধতাকেও ভারী করে তোলে। মেহেদির এই অপ্রত্যাশিত কাণ্ডে বৃষ্টির চোখ বিস্ময়ে বড় হয়ে আসে। ঠোঁট জোড়ায় স্থির জমে ওঠা নিঃশ্বাস একেবারে বুকের মাঝে আটকে যায়। মেহেদির স্পর্শে লেগে থাকে এক ধরনের অধিকার, যেন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সে এই মুহূর্তের মালিক হয়ে উঠেছে। বৃষ্টির শরীর সামান্য পিছিয়ে যায়, কিন্তু হাতটা এগিয়ে এসে মেহেদির বুকে থেমে থাকে, না ঠেলে সরায়, না টানে কাছে। ঠোঁটজোড়া মেহেদির স্পর্শে এক মুহূর্তের জন্যে সাড়া হারিয়ে ফেলে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, নীরবতা এত ঘন যে একে ছুঁয়ে ফেলা যায়। বাইরের হুতুম পেঁচা জানালার শব্দ তোলে, কিন্তু ভিতরে শুধু স্পর্শ, নিঃশ্বাস আর এক অপার বিস্ময়ের থমকে যাওয়ার সময়। বৃষ্টি যেন ঠিক বুঝে উঠতে পারে না, পালাবে নাকি হার মানবে এই চাপে। চোখের কোণে ধরা পড়ে এক ফোঁটা অনিশ্চয়তা, কিন্তু মুখে স্পষ্ট অভিভূত এক নিষ্পলকতা। নোনতার স্বাদ জিভে লাগতেই হুঁশ ফিরল মেহেদির, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল বৃষ্টির ওষ্ঠদয়। কামড় পরে সামান্য কেটে গেছে বৃষ্টির ঠোঁট। বৃষ্টি আচমকা দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। মেহেদির মনে অনুশোচনা জাগে, তবে সেটা তার জেদের কাছে হার মানে। সে কোনো ভুল করেনি। মেহেদি বৃষ্টির হাত দুটো জোরপূর্বক সরিয়ে দিয়ে চোখের পানি মুছে দিয়ে ঠোঁটের কাটা স্থানে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আশা করি ক্লিয়ার হয়েছিস আমার ঠিক কতটা অধিকার আছে তোর উপরে। নেক্সট টাইম আর অধিকার নিয়ে প্রশ্ন তুলবি না। এমন কিছু করে বসবো যাতে সহ্য করতে পারবি না। নিজের কথার সমাপ্তি টেনেই লম্বা লম্বা পা ফেলে চলে গেল মেহেদি। আর বৃষ্টি ঠাই দাঁড়িয়ে আছে, চোখ ফেটে জল অবিরাম গড়িয়ে পড়ছে। রুমে ঢুকে অর্ণকে কোথাও দেখতে না পেয়ে মুখে মনোমালিন্যের ছায়া নিয়ে বিন্দু বিরক্ত হয়ে অর্ণকে বকতে বকতে বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। বিছানাটা এতদিন ছিল কেবল তার, নিজের মতো এলোমেলো আরামদায়ক শান্তির জায়গা। এতদিন তো নিজের রাজত্বই ছিল এই বিছানাটা, নিশ্চিন্ত একার জায়গা। এখন সেই স্বর্গেও অনধিকার প্রবেশ করেছে হনুমান মুখ লোকটি। এবার আর সেই নিঃসঙ্গ নিস্তব্ধ নিষ্প্রাণ ঘ্রাণহীন নেই, অবশ্য থাকবেই বা কি করে। মালিক যে উপস্থিত, ভাবতেই অদ্ভুত লাগে বিন্দুর। এই লোকটি হঠাৎ কোথা থেকে এসে তার নিঃসঙ্গতা দখল করে নিচ্ছে। বিন্দুর আজগুবি ভাবনারা খুব বেশিক্ষণ টিকল না। বিছানার নরম কোল, ঘরের হালকা আলো আর দিনের ক্লান্তি একসাথে মিলে ধীরে ধীরে চোখে এনে দিল ঘুমের ছায়া। রাগ, বিরক্তি, অসন্তোষ সব মিলেমিশে একটা ভারহীন স্বপ্নে পরিণত হলো। বিন্দু কখন যে ঘুমিয়ে পড়ল সে নিজেও টের পেল না। অনেক পরে অর্ণ রুমে ফিরে এলো। হালকা পায়ে হেঁটে ঘরে ঢুকে দেখলো ঘুমন্ত বিন্দুকে এক কোণে সুরক্ষিত একটা বলের মতো গুটিসুটি মেরে পড়ে আছে। মুখে হালকা বিরক্তির রেখা এখনো স্পষ্ট, কিন্তু ঘুমের নরম কোমলতা তা ছুঁয়ে দিয়েছে মায়ার মতো। অর্ণ শব্দবিহীন ঘরের বড় আলো নিভিয়ে দিয়ে ড্রিম লাইটটা জ্বালালো। একটা নরম স্বচ্ছ শান্ত আলো, যেটা যেন বিন্দুর ঘুম না ভাঙিয়ে অর্ণের উপস্থিতির জানান দিতে চায়। তারপর অর্ণ নিঃশব্দে বিছানায় উঠে পাশে শুয়ে পড়ল। ঘুমন্ত বিন্দুকে নিজের কাছে টেনে নিয়ে এলো বুকের গভীরে, যেন কোনো মূল্যবান জিনিসকে আগলে রাখছে।
বিন্দু অচেতন ঘুমেও অনুভব করলো সেই পরিচিত উষ্ণতা, সেই নির্ভরতার স্পর্শ। এতদিন ঘুমের ঘোরেও বড্ড মিস করেছে। সে নড়ে চড়ে এলো অর্ণর বুকের সঙ্গে মিশে যেতে, যেন এই প্রশান্ত বুকটাই তার চিরচেনা আশ্রয়। রাতটা কেটে যেতে থাকলো নিঃশব্দে। ঘরের কোণে ড্রিম লাইটের ম্লান আলোয় আঁকা পড়ল দুটো মানুষের ঘনিষ্ঠ নিঃশ্বাসের ছায়া। যেখানে রাগ নেই, দ্বন্দ্ব নেই, আছে শুধু একটা অদৃশ্য বন্ধনের শান্তি। যেহেতু মারিদের হাতে গোনা স্বল্প দিনের ছুটি, তাই খুব তাড়াহুড়ো করেই বিয়েটা হচ্ছে। আগে থেকেই বিয়ে ঠিক করে রেখেছিল তার পরিবার। মারিদ এখনো দেখেনি কোণে, সময় হয়ে ওঠেনি। এটা পরিবারের ওপর ছেড়ে দিয়েছে সে। তারাই মেয়ে দেখেছে। মেয়ে সদ্য ডাক্তারি পাশ করেছে। পরিবার ভালো, মেয়ে ধার্মিক, ভালো, এমনটাই বর্ণনা দিয়েছে মারিদের বোনেরা। মেয়ে আরাফের পরিচিত। যদিও মারিদ মোবাইলে ছবি দেখেছে, বেশ ভালোই দেখতে। সময় বাঁচাতে দুই পক্ষ মিলে সিদ্ধান্ত নিয়েছে গায়ে হলুদ, সঙ্গীত, বিয়ের সবকিছু একসাথে হবে। আলাদা আলাদা আনুষ্ঠানিকতা করতে সময় প্রয়োজন, যে সময় ওদের হাতে নেই। বিয়ে, হানিমুন বেশ সময়ের ব্যাপার। তারপর আবার বউ রেখে চলে যেতে হবে তার কর্মে। তাই এই সিদ্ধান্ত। সেই অনুযায়ী আজকের গায়ে হলুদ ইভেন্ট বিয়ের একসঙ্গে এক কমিউনিটি সেন্টারে হচ্ছে। বিন্দু খুব সুন্দর করে সাজগোজ করে না বললেই চলে। বিন্দু খুব সুন্দর করে সেজেছে আজকে। বিন্দু সচরাচর তেমন একটা সাজগোজ করে না বললেই চলে। ওই ছিমছাম সাদামাটা সাজতার। আজকে কেন যেন মন চাইছে খুব যত্ন করে নিজেকে সাজাতে। মনের কথা শুনেছে বিন্দু, নিজেকে পরীর মতো সাজিয়েছে। কিন্তু যার জন্যে এত সাজসজ্জা সে কোথায়? বিন্দু পিলপিল পায়ে হেঁটে যায় বারান্দার দিকে এবং সেখানেই দেখা মেলে সাহেবের। নেভি ব্লু রঙের নিখুঁত ফিটিং থ্রি পিস স্যুট, শার্প কাটিং আর গোছানো প্রেজেন্টেশনে ঠিক যেমনটা একজন সেনা কর্মকর্তার সঙ্গে মানায়। ভেতরে হালকা অফ হোয়াইট শার্ট, সাথে ম্যাচিং সিল্ক টাই। রঙে কোনো জাঁকজমক নেই, কিন্তু তাতেই যেন আত্মবিশ্বাসের দীপ্তি। কোটের বুক পকেটে ভাঁজ করে রাখা পাতলা পকেট স্কয়ার, কবজিতে ধাতব বেল্টের ঘড়ি। সরল কিন্তু দৃষ্টিনন্দন। পায়ে চকচকে কালো অক্সফোর্ড শু, প্রতিটি ধাপে নিঃশব্দ শৃঙ্খলা। সব মিলিয়ে অর্ণর উপস্থিতি নির্ভরতা আর শালীনতার এক নিঃশব্দ ভাষা হয়ে উঠেছে। যদিও অর্ণ উল্টো দিকে ঘুরে আছে, তবে এতেই যেন বিন্দু মুগ্ধতায় ডুবে গেল। অসম্ভব সুদর্শন পুরুষ তার কর্নেল সাহেব। অর্ণ না তাকিয়েই গম্ভীর গলায় বলল, কি চাই? কি চাই? বিন্দুর চোখ কুঁচকে যায়। কতটা আনরোম্যান্টিক হলে এই ধরনের কথা বলা যায়? শাড়ি পরতে জানে না, তারপরও কতটা কষ্ট করে শাড়িটা পরলো। কার জন্য? এই হনুমান মুখো লোকটার জন্যই তো, তাই না? অথচ পাঁচি লোকটি একটিবার তাকিয়ে দেখলো না। কোথায় বউয়ের রূপ দেখে কপালে চুমু খাবে, বলবে মাশাআল্লাহ। আর এই বর্বর লোকটাকে একবার দেখাতো, ঘাড় পর্যন্ত ঘোরালো না। ঠিক যেন তার পেছনে দাঁড়িয়ে একটা মানুষ না, বাতাসের দোলা। মেয়েটির নাকের পাতাটা রাগে ফুলে ফুলে এমন অবস্থায় পৌঁছিয়েছে, মনের মধ্যে চলছে একটা মিনি ধ্বংসযজ্ঞ। ইচ্ছে করছে এই মুহূর্তে গম্ভীর অসহ্য লোকটার চুল ধরে মুঠো করে ধরে হাঁটতে, এক ঝাঁকুনি দিয়ে সব চুল ছিঁড়ে ফেলতে। বিন্দু মুখ লটকে বিড়বিড় করে আওড়ালো, হনুমান মুখ, কাঠের খুঁটি, হৃদয়হীন, বুদ্ধিহীন, রোবটের আত্মীয় কোথাকার। তোর ভাবের কপালে উষ্টা, নিরামিষ, নিম পাতার বড়ি। বুকের ভিতর রাগের ঢেউ খেলছে বিন্দুর, কিন্তু বাইরে থেকে সে এমন মুখ করে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি। বুকের ভিতর রাগের ঢেউ খেলছে বিন্দুর, কিন্তু বাইরে থেকে সে এমন মুখ করে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি। সে যে স্বয়ং ধৈর্যের লাউচারা গাছ। নিজের রাগ বিরক্তি সব গিলে ফেললো মেয়েটি। কি আর করার, এমন হনুমানমুখো লোক কপালে জুটলে জীবন্ত পান সে লাগবেই। বিন্দু সব ছেড়ে ফেলে রিনরিনে গলায় বলল, শাড়িতে আমাকে কেমন লাগছে শেখ সাহেব? অর্ণ সাদির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। বিন্দুর কথায় হাত থেমে গেল তার। সে এবার ঘাড় ঘুরিয়ে চাইল বিন্দুর পানে। মেরুন রঙের হালকা শাড়ি, মসৃণ সিল্কের পরত যেন আলো ছুঁয়ে ফিরছে প্রতিটি ভাঁজে। শাড়ির পাড় জুড়ে সূক্ষ্ম জড়ি, যা মাত্র কাছাকাছি গেলে চোখে পড়ে। দূর থেকে শুধু একরুম স্নিগ্ধ আলো।
কবজি পর্যন্ত ব্লাউজের ডিজাইনটি আধুনিক অথচ রুচিশীল সৌন্দর্য। হাতে মোটা মোটা সোনার চুড়ি, কানে অর্ণর দেওয়া সেই ডায়মন্ডের ছোট দুল, গলায় একটা পাথরের চেইন, মুখে হালকা সাজ, ডাগর ডাগর আঁখি পল্লবে কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, ঘন কালো লম্বা রেশমি খোলা চুলের একপাশে আটকানো একটি সাদা ফুলের ক্লিপ। আস্ত একটা পুতুলের ন্যায় লাগছে মেয়েটিকে। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি হঠাৎই শীতল হয়ে উঠল। কঠিন হয়ে থাকা চোয়ালে একরাশ নরমতা নেমে এলো। সে ঢোক গিলে নিল। গলার কাছে অ্যাডামস অ্যাপেলটা ঘন ঘন ওঠানামা করতে লাগলো। দৃষ্টি সরিয়ে নিল। অর্ণ ভ্রুকুচকে অতি শান্ত গলায় শুধালো, তোকে শাড়ি পরতে কে পরেছে? খুবই জঘন্য লাগছে, যা গিয়ে চেঞ্জ করে আয়। বিন্দু এতক্ষণ আনত মাথায় চুপ করে দাঁড়িয়েছিল। কতটা যত্ন করে সাজিয়েছিল নিজেকে, শাড়ির রংটা পর্যন্ত ভেবে বেছে পড়েছিল। মনটা ভরে উঠেছিল একরাশ প্রত্যাশায়, এতটা প্রশংসা করবে বলে। হ্যাঁ, আপনি জানেন আমি কতটা কষ্ট করে শাড়িটা পরেছি। শাড়িটা পরতে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল। একা একা কত যুদ্ধ করে পড়লাম, আর আপনি এখানে এসে খাম্মার মতো দাঁড়িয়ে রইলেন, একটু সাহায্য পর্যন্ত করলেন না। শাড়ি পরানো তো জানেন না, তাই বুঝবেনও না আমার এই কষ্টটা। কথা থামিয়ে একটু হাঁপায় বিন্দু। মনে হয় যেন কথাগুলো বলতেই তার সমস্ত শক্তি ক্ষয় হয়ে গেছে। চোখ দুটোই রাগ, অভিমান, একরাশ ক্লান্তি, সব একসাথে। অর্ণ বিন্দুর অভিমানী মুখশ্রীর পানে চেয়ে ঠোঁট চেপে বাঁকা হেসে বলল, পড়াতে না জানলেও খুলতে কিন্তু ভালোই পারি, তুই চাইলে কন্টিনিউ করতে পারিস। অর্ণর ঠোঁট কাটা বেফাঁস কথা শোনার পর বিন্দুর গালে হঠাৎ লালিমার লহমা ছড়িয়ে পড়ল। হঠাৎ একটা মিষ্টি লজ্জার ঢেউ মেয়েটির শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। বিন্দু লজ্জায় গাল দুটো লাল করে, চোখ মাটিতে নামিয়ে আমতা আমতা করে বলল, এত কষ্ট করে শাড়িটা পরেছি, সেজেছি, কোথায় আপনি প্রশংসা করবেন? না, আপনি একটা রসকসহীন মানুষ কর্নেল। কথাটা বলতেই বিন্দুর মুখে অদ্ভুত একটা হালকা লজ্জা আর বিরক্তির মিশ্রণ ছড়িয়ে পড়ে। অর্ণ ঠোঁট কামড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বিন্দুর আপাদমস্তক নজর বোলায়। অর্ণ বিন্দুর গোলাপি রঙের লিপস্টিকে রাঙানো ঠোঁটে বৃদ্ধ আঙ্গুল তুলে রাখলো। বিস্ময়ে কেঁপে উঠল বিন্দুর তনুমন। চোখ খিচে পরনের শাড়ি খামছে ধরে সে। অর্ণ ধীরে ধীরে নিজের আঙ্গুল বুলিয়ে দিল বিন্দুর ওষ্ঠে। ঠোঁটের উপর আঙ্গুল বুলিয়ে দিতে দিতে শীতল গম্ভীর গলায় শুধালো, সামলাতে পারবি তো? অর্ণর এমন ইঙ্গিতপূর্ণ কথা বুঝতে বিন্দুর বিশেষ বুদ্ধি খরচ করা লাগে না। বিন্দু কথার খেই হারায়, মুখে কিছু না বললেও ওর চোখে এক চমকে ওঠা স্পষ্ট হয়ে ওঠে। বিন্দুর কানে যেন ঝাঝা করে বাজে, অর্ণ সামলাতে পারবি কথাটা। মেয়েটার কান মুহূর্তেই লজ্জায় লাল হয়ে ওঠে না। হৃৎপিণ্ড যেন একটু তাড়াতাড়ি ধুকপুক করতে থাকে। নিঃশ্বাসটা আটকে আসে গলার কাছে। একটা শীতল স্রোত বয়ে যায় মেরুদণ্ড বেয়ে। আর ঠিক সেই মুহূর্তেই গাল বেয়ে নামে উত্তাপের তরঙ্গ। আঁচলটা আঁকড়ে ধরে সে, যেন নিজেকে আরো শক্ত করে মুড়িয়ে রাখতে চাই বাইরের চোখ থেকে। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি মেয়েটির কম্পিত ঠোঁটে। বিন্দু চোখ খিচে নেয়। মনের ভেতরে যে আবেগের ঝড় উঠেছে তার ছায়া লুকানো যায় না। একদিকে অর্ণর স্পষ্ট নির্লজ্জতা, আর একদিকে নিজের দোল খাওয়া অনুভব। সব মিলিয়ে একটা গভীর অস্বস্তির মধ্যে গুটিয়ে যায় বিন্দু। হঠাৎ অর্ণর বাহাতের মুঠোয় থাকা ফোনটা কম্পন দিয়ে বেজে উঠল। অর্ণ বিন্দুর ঠোঁটের উপর থেকে হাত সরিয়ে গম্ভীর গলায় শুধালো, লিপস্টিক রিমুভ করে চুল বেঁধে হিজাব পরে নিচে আসো, কুইক। কথা শেষ করেই গটগট করে রুম থেকে বেরিয়ে গেল অর্ণ। আর বিন্দু ঠাই দাঁড়িয়ে রইল একই জায়গায়, একটুও নড়ল না। শরীরটা যেন হঠাৎ পাথর হয়ে গেল। অর্ণর মুখে এমন নির্লজ্জ রকম স্পষ্ট কথা। এই মানুষটাই সারাদিন গম্ভীর মুখে ঘোরে, দরকার ছাড়া একটি শব্দও বেশি বলে না। সেই মুখ থেকে এমন একটা ঠোঁটকাটা কথা শুনে রীতিমতো থমকে গেল মেয়েটা। নির্লজ্জ ঠোঁটকাটা অর্ণর থেকে গম্ভীর হনুমান মুখ অর্ণ ঢের ভালো মনে হচ্ছে। অর্ণর এমন ঠোঁটকাটা নির্লজ্জ কথা ঠিকঠাক হজম করতে পারে না মেয়েটি। বিন্দুর মনে হয় গম্ভীর মুখ অর্ণর থেকে ঠোঁটকাটা নির্লজ্জ অর্ণ বেশি মারাত্মক। হঠাৎ করে যেন একটা অচেনা ঝাপটা এসে পড়েছে বিন্দুর ওপর। গাল গলা পর্যন্ত ছড়িয়ে পড়ে সেই লালচে উত্তাপ। হৃৎপিণ্ড অদ্ভুতভাবে ধুকপুক করে ওঠে। কমিউনিটি সেন্টারের চারপাশে টানা আলো ঝলমল করছে, যেন তারার ঝিকিমিকি।
সামনের ফটক থেকে শুরু করে মঞ্চ অব্দি সোনালি হলুদ কাপড়ে মোড়া, ফুলে ফুলে সাজানো সবকিছু, বাঁশের ফ্রেমে গাঁদা আর রজনীগন্ধার মালা। কাঁচা হলুদের রং ছড়িয়ে ছড়িয়ে আছে প্রতিটি কোণায়। মহিলারা রঙিন শাড়িতে সেজে উঠেছে। পেঁচো, হলুদ, সবুজ, কমলা, এক একটা রং যেন গানের তালে তালে নাচছে। কাচের চুড়ির ঝংকার, আলতা রাঙা পা, খোপায় জড়ানো ফুল, এক একটা মুহূর্ত যেন ক্যামেরা বন্দী হওয়ার জন্য প্রস্তুত। মঞ্চে বসে আছে বর কনের দুই পরিবার। মেয়েদের হাতে হলুদের থালা, মাথায় সোনালি টিকলি, গালে লাজুক হাসি। হলুদের ঘ্রাণ, মিষ্টির সুগন্ধ আর আতরের হালকা সুরভি মিশে আছে বাতাসে। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছে এক নাগারে। বাচ্চারা ছুটোছুটি করছে লাইন ভেঙে। কে যেন কানে কানে হেসে উঠছে পেছন থেকে। ডিজে বাজাচ্ছে বাউন্সি বিট। মাঝে মাঝে মঞ্চে কেউ না কেউ উঠে নাচে দুই হাত তুলে। আর একজন মোবাইল ক্যামেরা তাক করে রাখে। টেবিলের ওপর সাজানো আছে ফিরনি, পোলাও, মাংস, জিলাপি। ছা চকচকে স্টিলের ডোমে ঢাকা। চায়ের স্টলে ভিড়। কেউ মুখে কাপ তুলে হালকা চুমুক দিচ্ছে, কেউ বা সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে শুধু। সব মিলিয়ে এক টুকরো ঝাঁঝ আলোর রং, গন্ধ, শব্দ আর মানুষের গা ভাসানো এক সোনালী উৎসব। বিন্দু গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে অর্ণর পানে। মঞ্চে উঠে নাচছে মালিদের এক দল কাজিন, সঙ্গে তাল মেলাচ্ছে রুহি আর বৃষ্টি। বিন্দুকেও অনেকবার নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু অর্ণর জন্য নিতে পারেনি। তার কাছে শত অনুরোধ করেও পায়নি পারমিশন। বিন্দু বিরক্ত হচ্ছে। এমন একটি অনুষ্ঠানে এসে কার ভালো লাগে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে? বিন্দু এক পর্যায়ে বিরক্ত গলায় বলেই ফেলল। অসহ্য, এভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে? অর্ণ শীতল গলায় বলল। ভালো না লাগলে রুমে গিয়ে রেস্ট নাও। অর্ণর কথা শুনে বিন্দু আরো বিরক্ত হলো। বিয়ে বাড়িতে এসে কে ঘুমিয়ে থাকে? সব উদ্ভট কথাবার্তা এই লোকটির মুখ থেকেই বেরোয়। বিন্দু কিছুক্ষণ মোচড়ামুচড়ি করে মিনমিনে গলায় বলল। আমি একটু ওদের কাছে যাই না কর্নেল সাহেব? না। অর্ণর স্পষ্ট কথা শুনে বিন্দু হতবাক গলায় বলল। কেন? সবাই তো ওখানে, আমি গেলে কি হবে? অর্ণ বিন্দুর পানে শান্ত চোখে তাকিয়ে গম্ভীর গলায় শুধালো। তুই আমার স্ত্রী, শেখ নওফিল অর্ণর স্ত্রী তুই। তোর চোখ, তোর হাসি, তোর নাচ সব আমার জন্য। আমার স্ত্রী কখনো প্রকাশ্যে নাচানাচি করবে না। নাচতে ইচ্ছে হলে রুমে বসে নাচবি, আমি মন ভরে দেখব। বউ নিয়ে আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। মারিদের বাড়ি তখন আত্মীয় স্বজনের কোলাহলে মুখরিত। নতুন বউয়ের গৃহপ্রবেশের আনুষ্ঠানিকতা অনেক আগেই সম্পন্ন হয়েছে। কাজিনরা নতুন বউকে ঘিরেছিল সারাক্ষণ। কেউ সাহায্য করছে, কেউ আবার হাসি ঠাট্টায় ব্যস্ত। অবশেষে তারা বউকে ফ্রেশ হতে সাহায্য করে মারিদের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। রুমে নতুন বউয়ের জায়গা হলেও বেচারা মারিদ এখনো দাঁড়িয়ে আছে ফটকের সামনে। দরজায় ঝুলছে মস্ত বড় এক তালা। চাবি কার কাছে কে জানে? চাবি কার কাছে কে জানে? সেই থেকে মারিদকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তাকে কিছুতেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বেচারার পরনে এখনো বিয়ের শেরওয়ানি, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ফ্রেশ হওয়াটা বেশ জরুরি। মারিদ বেশ বিরক্ত। এরা শুরুটা করেছে কি? সে কি এই সন্ধ্যায় বাসর করার জন্য লাফাচ্ছে নাকি? আশ্চর্য। বুঝেছি, আজকে আর বাসর করতে দিবি না তোরা। দরজাটা শুধু খুলে ভেতরে প্রবেশ করে টি শার্ট আর ট্রাউজার আনতে দে, আমি ফ্রেশ হব। মারিদের কথা শুনে সবাই হৈ হৈ করে উঠল। ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আগে আমাদের খুশি করো, তারপর বাসর ফ্রেশ সব হবে, তার আগে নয়। রুহির কথা শুনে মারিদ কপাল কুঁচকে বলে। কত চাই তোদের? বেশি না, মাত্র 40-50 হাজার টাকা দিলেই হবে। রুমকির কথা শুনে চোখ কপালে তুলে চেঁচিয়ে উঠল মারিদ। কি 50,000? ফাজলামি পেয়েছিস? হ্যাঁ, এত টাকা তো মাস শেষে মাইনেও আসে না। মারিদের ছোট বোন ভেংচি কেটে বলে। দিতে হবে, যাও সারা রাত বাহিরে মশার কামড় খেয়ে কাটাও। আমরা আজকে ভাবির সঙ্গে গল্প করব। মারিদ অসহায় চোখে তাকালো অর্ণর পানে। কি সুন্দর নিশ্চিতে পায়ের উপর পা তুলে বসে আছে ড্রয়িং রুমে। বন্ধু বিপদে পড়েছে আর সে দেখো কি আরামে বসে আছে। আর সাদি, সে বেচারা তো আগেই স্যারেন্ডার হয়ে বসে আছে। টাকা দিবে না বলাতে পিচ্ছি প্রেমিকার যেই ঝাড়ি খেয়েছে, আর কিছু বলবে? পিচ্ছি প্রেমিকা মান সম্মান ফালুদা বানিয়ে দিবে না?
মারিদকে ফ্যাসাদে পড়তে দেখে বিন্দু হেসে ফেলল। দাঁড়িয়ে থেকে লাভ নেই ভাইয়া, আপনি যত সময় নেবেন আমাদের ডিমান্ড ততই বৃদ্ধি পাবে। মারিদ হতাশ হয়ে বলল। ভাবি আপনিও আমাকে উদ্ধার করার বদলে এই বিচ্ছু বাহিনীর সঙ্গে আপনিও হাত মিলিয়েছেন। বিন্দু ইনোসেন্ট মুখ বিবর করে বলল। অনেক কষ্ট করে বাসর ঘর সাজিয়েছি, পারিশ্রমিক না নিয়ে ছাড়ি কি করে বলুন? হতাশ হলো মারিদ। রুমে ঢোকা জরুরি, অলরেডি ঘামে তার গা গুলিয়ে আসছে। হার মেনে শেষমেশ 10,000 টাকা দিয়ে তবেই সে রুমে প্রবেশ করলো। কি আশ্চর্য, নিজের রুমে ঢুকতে টাকা ঘুষ দিতে হচ্ছে। ওই অসভ্য ছেলেটা ঘুরে ঘুরে তোকে দেখছে কেন রে? গিয়ে শালার ভূতান একটা ফাটিয়ে দিয়ে আসবো নাকি? রুহি এবং মারিদের কাজিনদের সঙ্গে হাসি ঠাট্টা করছিল বৃষ্টি। আকস্মিক মেহেদির এমন কথা শুনে কপাল গোটালো। মেহেদি একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে মেয়েটির। কালকে রাতের মেহেদির করা অনাকাঙ্ক্ষিত কাণ্ড ভোলেনি সে। লজ্জা রাগ মিশ্রিত অনুভূতি হয়েছিল বৃষ্টির। বৃষ্টি মেহেদির কথা শুনে আশেপাশে তাকিয়ে দেখলো সত্যি সত্যি একটা ছেলে বেকুবের মতো তাকিয়ে আছে। চেয়ে থাকুক তাতে এর কি। বৃষ্টি দৃষ্টি সরিয়ে মেহেদির থেকে সরে দাঁড়ানোর জন্যে পা ফেলতেই মেহেদি সবার অগোচরে মেয়েটির জামার পেছনের দিক থেকে টেনে ধরে। পুনরায় যথাস্থানে দাঁড়িয়ে পড়ে বৃষ্টি। বৃষ্টি আজকে সুন্দর একটা গাউন পরেছে, কোমর ছুঁই ছুঁই একগোছা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। মুখে বোধহয় হালকা মেকআপ করেছে, বোঝা না গেলেও মসৃণ মুখটা কেমন চকচক করছে। মেহেদি বৃষ্টির আপাদমস্তক এক পলক চোখ বুলিয়ে বলল। শাড়ি পরতে পারতি না? দেখছিস বিন্দুকে শাড়িতে কত সুন্দর লাগছে। মেহেদির থেকে এমন কথা শুনে চোখ কুঁচকে এলো বৃষ্টি। তাকালো অর্ণর পাশে দাঁড়িয়ে থাকা বিন্দুর দিকে। সত্যিই শাড়িতে তাকে অসম্ভব সুন্দর লাগছে। ঘাড় না ঘুরিয়েও বৃষ্টি ঢের বুঝতে পারছে মেহেদির চোখ তার দিকেই। ওর স্বামী আছে, তাই তার জন্য সেজেছে, শাড়ি পরেছে। তো তোর স্বামীকে কি বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে? বৃষ্টির মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল মেহেদি। বৃষ্টি এসব তাচ্ছিল্য করে হাসল। মনের মাঝে একজনকে লালন করে বিয়ে মানিস না, অথচ হঠাৎ উদয় হয়ে স্বামীর অধিকারের দাপট দেখাচ্ছিস। বিষয়টা দুই নৌকায় চড়ার মতো না? বৃষ্টির কথা শুনে মেহেদির হাতটা শীতল হয়ে আসে। বৃষ্টি ছাড়া পেতেই গটগট করে চলে যায়। মেহেদি বাধা দেয় না, শুধু বৃষ্টির পথ পানে তাকিয়ে থাকে। বলে গেল মেয়েটি সে দুই নৌকায় চড়ে বেড়ায়। সে তো সেই কবেই বিন্দুকে ভুলে গেছে, নয়তো হৃদয় থেকে মুছে ফেলতে পারেনি। ভালোবাসা তো নেই। এই যে বিন্দু সেজে গুজে অন্যর পাশে বসে আছে, তার একটুও কষ্ট হচ্ছে না, বরং ভালো লাগছে, শান্তি লাগছে। বিন্দু খুশি আছে, সুখে আছে দেখে। আমরা কোথায় যাচ্ছি কর্নেল সাহেব? রুহিদের সঙ্গে গল্প করছিল বিন্দু। সেখান থেকে ডেকে বাড়ির বাইরে নিয়ে এলো অর্ণ। অর্ণ গাড়ির দরজা খুলতে খুলতে গম্ভীর গলায় বলল। গাড়িতে ওঠো। অর্ণর গম্ভীর মুখবিবর দেখে আর কিছু বলল না বিন্দু। চুপচাপ গাড়ির সায়নের সিটে বসলো। গাড়ি চলতে শুরু করে। বিন্দু শাড়ির সঙ্গে ম্যাচিং করে হিজাব পরেছিল। এমনিতেই তো শাড়ি পরে হাঁটাচলা করতে পারে না, তার উপর আবার হিজাব। বিন্দু হিজাব খুলে ফেলে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। গাড়ি অচেনা পথে চলতে দেখে অবাক হলো। বিন্দু প্রথমে ভেবেছিল অর্ণ হয়তো আশেপাশে কোথাও নিয়ে যাচ্ছে। পথ দীর্ঘ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমরা ওদিকে কোথায় যাচ্ছি? অর্ণ গাড়ি ড্রাইভ করতে করতেই শান্ত গলায় বলল। ফ্ল্যাটে। ফ্ল্যাটে? কিন্তু কেন? ওদের কাছে তো বলেও আসলাম যদি খোঁজ করে। অর্ণ পুনরায় গম্ভীর গলায় শুধায়। খুঁজবে না কেউ, রুহিকে সাঁত একটু পরেই বাসায় নিয়ে যাবে। অর্ণ যে তাদের বলে এসেছে বেশ বুঝতে পারছে সে। বিন্দু আর কিছু বলল না, চুপ করে বসে রাতের প্রকৃতি দেখতে মন দিল। মারিদের বাসায় আত্মীয় স্বজনে বাসাটা একদম ফুলফিল। সাজ্জাদ রেজা বলেছেন রাতে চলে যেতে, কালকে আবার না হয় রিসেপশনে আসা যাবে। সাজ্জাদ, রেজা, মীরা আর ঝুমা আগেই চলে গেছে। শুধু রুহি আছে, শাদির সঙ্গে যাবে। সবার থেকে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে নামার সময় দেখা হলো লিমনের সঙ্গে। রুহি তড়িঘড়ি করে এড়িয়ে যেতে চাইলেই লিমন পিছু ডাকে। মিস রোহানি। রুহি ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে পড়ে।
আগে দেখা হলে সহজ আচরণ করলেও এখন কথা বলতে কেমন যেন সংকোচ বোধ হয়। দেখা হলেও রুহি এড়িয়ে চলে। লিমনের ভালোবাসার কথাটা তাদের মধ্যে অস্বস্তি টেনে এনেছে। এটা বুঝতে পারে লিমন। সে স্বভাব সুলভ হেসে বলল, কেমন আছেন মিস রোহানি? আজকাল তো আপনাকে দেখাই যায় না, আবার দেখা হলেও এড়িয়ে চলেন। হোয়াই? ভালো না বাসেন? কথা বললে প্রবলেম কি? রুহি আমতা আমতা করে বলল, আব, আসলে সময় হয় না। আপনি কেমন আছেন মিস্টার লে? রুহির বুলি বন্ধ হয়ে গেল মাঝপথেই। আগের মতো লেবু সমর্থন করতে কেমন যেন অস্বস্তি হচ্ছে। লিমন মুচকি হেসে বলে উঠল, ডোন্ট মাইন্ড মিস রোহানি, ভালো তো বাসবেনই না। এই ডাকটা কেড়ে নিয়েন না প্লিজ। আপনার মুখে নিজের নামের এই ব্যঙ্গ শুনতে ভালোই লাগে। বাই দা ওয়ে, আপনাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। রুহি জোরপূর্বক হেসে বলে ওঠে, জি, ধন্যবাদ আপনাকেও। আমাকে নিচে ওয়েট করতে বলে এখানে কি করছিস তুই? আকস্মিক স্বাদীর কণ্ঠস্বর শুনে ভীত হলো রুহি। তার জন্যেই লিমনকে ইগনোর করা। স্বাদী সাফ জানিয়েছে লিমনের সঙ্গে কোনো প্রকার কথা বলা যাবে না। রুহি একবার লিমনের পানে চেয়ে স্বাদীর দিকে তাকালো। মনে মনে একটা কঠিন ধমক খাওয়ার প্রস্তুতি নিল। তবে তাকে অবাক করে দিয়ে স্বাদী গম্ভীর গলায় বলে উঠল, তাড়াতাড়ি আয়। রুহি স্বাদীর পিছু পিছুই পা চালায়। পেছনে তখনও লিমন দাঁড়িয়ে আছে। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সে পুরুষ হয়ে স্বাদীর দৃষ্টি পড়তে পারবে না। স্বাদী গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে, রুহিও বিনা বাক্য পাশের সিটে বসে। গাড়ি চলতে শুরু করে অভিমুখে। রুহি আর চোখে চাইলো স্বাদীর দিকে। অতিরিক্ত গম্ভীর মুখবিবর। রুহি আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? কি হবার কথা বলছিস? পাল্টা প্রশ্ন করে স্বাদী। রুহি সাফাই গেয়ে বলে ওঠে, তার সাথে আমি ইচ্ছে করে কথা বলিনি, বিশ্বাস করুন। হঠাৎ দেখা হলো আর ইগনোর করতে পারিনি। তো কিছু বলেছি আমি? কেমন দায়সারা গলায় বলল স্বাদী। রুহির চোখ ছলছল করে ওঠে। আপনি কি রাগ করেছেন? বিশ্বাস করুন, তার সাথে আমার এর আগে বা পরে কখনোই কথা হয়নি। স্বাদী জানে সেই খবর তার কাছে ভালোই রয়েছে। তাই তো রুহিকে লিমনের সঙ্গে কথা বলতে দেখেও কিছু বলেনি। রুহি পূর্ণ দৃষ্টিতে তাকালো স্বাদীর দিকে। লোকটার চেহারায় কেমন টেনশনের ছাপ। ললাটে ভাঁজ পড়ে মেয়েটির। কপাল গুটিয়ে বলে ওঠে, আপনি কি আমার সাথে রাগ করেছেন? কিছু কি হয়েছে? কেমন চিন্তিত লাগছে আপনাকে? মাহালিয়াকে সিজারের জন্য নিয়েছে। ওর হাজব্যান্ড দেশের বাইরে, ওখানে পুরুষ মানুষ নাই। আমাকে যেতে হবে। তোকে শেখ বাড়িতে নামিয়ে দিয়ে দেন হসপিটালে যাব। স্বাদী ড্রাইভ করতে করতেই বলল, মাহালিয়া হচ্ছে স্বাদীর বড় চাচার মেয়ে। রুহি দেখেছে অনেকবার। তাদের কোনো বড় ভাই নেই। বিপদে আপদে স্বাদী পাশে থাকার চেষ্টা করে। রুহি মাঝে মাঝে ভেবে পায় না একটা মানুষ এত কেয়ারিং কিভাবে হতে পারে। স্বাদীকে যতই দেখে ততই অবাক হয় রুহি। দিন দিনই যেন মুগ্ধতা বেড়েই চলেছে। গাড়ির ভেতরে নিজস্বতা ভাঙল রুহির কথায়। আমিও যাব আপনার সাথে। তুই আমার সাথে গিয়ে কি করবে? নিশ্চিত থাক, সেখানে কোনো মেয়েটে নেই। ঠোঁট চেপে হেসে বলে ওঠে স্বাদী। রুহি তবুও জেদি গলায় বলল, তাহলে আমাকেও নিয়ে চলুন, আমি আপনার সাথে থাকতে চাই। কি আর করার? প্রেয়সীর কথা অমান্য করার সাধ্য কি আর সমৃদ্ধ স্বাদীর আছে? সে গাড়ি ঘুরিয়ে চলল হসপিটালে। শহরের কলহের বাহিরে অর্ণর ফ্ল্যাট। ভেতরটা ঘুরে ঘুরে দেখছে বিন্দু। সব কিছুতেই রাজকীয় ভাব। এর আগে দুবার এখানে আসলেও কিছুই ভালো করে ঘুরে দেখা হয়নি। বিয়ের দিন রাতে এসে আবার সকালেই চলে গেছে। আর প্রথমবার যখন এসেছিল ভোরে সুযোগ পেতেই পালিয়ে গেল। সেদিনের কথা মনে পড়তেই হাসি পেল বিন্দুর। কিচেন থেকে শুরু করে ঘুরঘুর করে সবকিছু দেখলো বিন্দু। এত বড় ফ্ল্যাটে অর্ণ একা কিভাবে থাকে? পুরো ফ্ল্যাটে অর্ণর টিকিটাও দেখা যাচ্ছে না। লোকটা গেল কই? এত রুমের মধ্যে অর্ণর রুম কোনটা সে বুঝবে কিভাবে? আগের বার যেই রুমে ছিল সেখান থেকে ফ্রেশ হয়ে নিয়েছে বিন্দু। পরনের শাড়িটা চেঞ্জ করা প্রয়োজন। এটা এখন গা পেঁচিয়ে ধরেছে যেন, কিন্তু পরার জন্য কাপড় কোথায় পাবে? বিরক্ত ধরে গেছে বিন্দুর। আর কতক্ষণ এভাবে থাকবে? বাড়িতেই বা যাবে কখন? ঘুরতে ঘুরতে হঠাৎ করেই একপাশে আধা খোলা কাচের দরজা চোখে পড়ল বিন্দুর। কৌতূহল তাকে টেনে নিল ভেতরে। দরজা ঠেলে ঢুকতেই চারপাশে অদ্ভুত নীলচে আলো ছড়িয়ে পড়ল।
বিন্দু থমকে দাঁড়ালো। ফ্ল্যাটের মাঝামাঝি জায়গায় যেন এক স্বপ্ন রাজ্য। ভেতরের সুইমিং পুল, চারপাশে কাচের দেওয়াল, তাই বাইরে থেকে আলো এসে পুলের পানিতে ঝিলমিল করে। পানির রং নীল আকাশের মতো স্বচ্ছ। তলায় লাগানো ছোট ছোট লাইট রাতের বেলায় পানিকে করে তোলে রূপালি আর রহস্যময়। পুলের চারপাশে সাজানো নরম কাঠের ফ্লোরিং, যেখানে হালকা সাদা কুশন দেওয়া লাউঞ্জ চেয়ার রাখা। পাশে ছোট সবুজ ইনডোর প্ল্যান্টস আর এক কোণে ছোট ঝর্ণার মতো পানির ফোয়ারা, যা পুলের পানিতে মিষ্টি সুর তোলে। পুলটা যথেষ্ট বড়। এখানে যে এত বড় পুল আছে বিন্দুর ধারণার বাইরে ছিল। একই সাথে এতটাই ব্যক্তিগত যে বাইরের কেউ কল্পনাও করতে পারবে না ভেতরে এমন এক বিলাসী আয়োজন আছে। বিন্দুর মুগ্ধতায় ঘেরা চোখ কুঁচকে এলো পুলের ওই সাইডে চোখ পড়তেই। লাট সাহেবকে খুঁজতে খুঁজতে মেয়েটি রীতিমতো হয়রান। আর এই হনুমান মুখ লোকটা দেখো কি নিশ্চিতে সাঁতার কেটে বেড়াচ্ছে। বিন্দুর পা চালিয়ে এগিয়ে গেল অর্ণর কাছে। অবাক হয়ে বলে উঠল, ওদের কাছে তো বলেও আসলাম না যদি খোঁজ করে। আপনাকে কি ভূতে ধরেছে? এই রাতের বেলা কে সুইমিং করে শুনি? এখানে এসে সুইমিং করছেন আর আমি সারা বাড়ি খুঁজতে খুঁজতে পা ব্যথা করে ফেলেছি। বিন্দুর রিনরিনে কণ্ঠস্বর শুনে অর্ণ ধীরে ধীরে তীরে এলো। তার গায়ে একটা কালো টি শার্ট আর হাফ প্যান্ট। স্বচ্ছ নীল পানিতে অর্ণর পা দুটো স্পষ্ট। অর্ণকে হাফ প্যান্টে এই প্রথম দেখলো বিন্দু। লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে এদিক ওদিক তাকালো। কাছে আয় চড়ুই। অর্ণর গম্ভীর গলার আদেশ অমান্য করার সাধ্য নেই বিন্দুর। সে ধীর পায়ে গিয়ে দাঁড়ালো অর্ণর পাশে। অর্ণ বিন্দুর পা ধরে টেনে নিজের কাছে পুলে নামিয়ে নিল। আকস্মিক অর্ণর এমন কাণ্ডে থমকায় বিন্দু। বিস্ময়ে চেঁচিয়ে উঠল, আরে আরে কি করছেন? পাগল হয়েছেন নাকি? অর্ণ গুরুত্ব দিল না বিন্দুর কথা। মুহূর্তেই ভিজে বিন্দুর শাড়ি লেপটে গেল। শরীরের সঙ্গে মেদহীন পেট, কোমর সব উন্মুক্ত। আঁচলটা লেপটে আছে ভেজা শরীরে। এর আগে আর পুলে নামেনি বিন্দু। পানি প্রায় বিন্দুর গলা পর্যন্ত। ভয়ে বিন্দু অর্ণর গলা জড়িয়ে ধরল। অর্ণ বিন্দুর উন্মুক্ত কোমর জড়িয়ে কাছে টেনে নিজেদের সমস্ত দূরত্ব ঘুচিয়ে ফেলল। বিন্দুর মেয়েলি বক্ষবন্ধনী অর্ণর বুকের সঙ্গে মিশে গেল দৃঢ় বন্ধনে। বিন্দু অপ্রস্তুত আর অস্বস্তিতে নেতিয়ে পড়ল। সে ছটফট করতে লাগলো অর্ণর থেকে দূরে সরার। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর কম্পিত ওষ্ঠে। বিন্দু বিন্দু পানি চিকচিক করছে কোমল ঠোঁটের উপরে। কোনো প্রকার পূর্বাভাস না দিয়েই অর্ণ বিন্দুর কোমল ওষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে নিল। আকস্মিক অর্ণর এমন আক্রমণে চমকে উঠে কেঁপে উঠল বিন্দু। কম্পিত হাতে খামচে ধরল অর্ণর বুকের কাছের টি শার্ট। পুরুষালী ওষ্ঠের সংঘর্ষে পিষ্ট হতে লাগলো একজোড়া কোমল ওষ্ঠদ্বয়। আস্তে আস্তে স্পর্শে দৃঢ়তা বাড়াতে লাগলো। চোখ খিচে শক্ত হয়ে রইল বিন্দু। সময়ের খেয়াল নেই, দমবন্ধ হয়ে এলো বিন্দুর। ছটফট করতে লাগলো সে। দুহাতে ঠেলে অর্ণকে সরিয়ে দিতে চাইল, তবে আফসোস এক চুলও নড়তে পারল না। পুরুষালী সুঠামদেহী শৈল শরীর, একজোড়া শক্তপোক্ত হাত দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখেছে তাকে। অর্ণ বেশ সময় পর মেয়েটির ওষ্ঠদ্বয় ছেড়ে দিল। বিন্দু হাঁপায়, হাঁ করে শ্বাস টানে। বিন্দু ঠিকঠাক দম নেওয়ার পূর্বেই অর্ণ বিন্দুর ঘাড় ধরে টেনে এনে পুনরায় প্রগাঢ় চুম্বনে লিপ্ত হলো। বিন্দুর নিঃশ্বাস ফের আটকে এলো গলায়। অর্ণর বেপরোয়া হাতের স্পর্শে সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল বিন্দুর। অর্ণ হাত স্পর্শকাতর স্থানে স্পর্শ করতেই ছটফটানি বেড়ে গেল মেয়েটির। অর্ণ ছেড়ে দিল বিন্দুর ওষ্ঠপুট। বিন্দুর মুখটা ফ্যাকাশে, চোখের কোণে অশ্রুকণা টলমল করছে। অর্ণ বিন্দুর কপালে ঠেকিয়ে ঠান্ডা গলায় শুধালো, ছটফট করছিস কেন? মেরেছি তোকে? বিন্দু কাঁপা কাঁপা গলায় বলল, ছাড়ুন প্লিজ, আমি বাসায় যাব। আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিন্দুর মুখশ্রীতে। অর্ণ পোক্ত হাতে টেনে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে মেয়েটিকে। কণ্ঠস্বর শীতল অথচ রুক্ষ। আজকে যে কাঁদলেও আমার কাছ থেকে ছাড় পাবে না মাই কুইন। অর্ণর থেকে এমন অনাকাঙ্ক্ষিত কথায় চমকে গেল বিন্দু। একচোট শীতল দমকা হাওয়া এসে ছুঁয়ে যায় তার পিঞ্জরের হাড়। শরীরে ঝংকার দিয়ে ওঠে বিন্দুর। বিদ্যুৎ খেলে যায় গোটা তনুতে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল নিমেষেই। বুকের ভিতর কেমন ধীরিম ধীরিম শব্দধ্বনি তুলছে। শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছে কলকলে স্রোত।
বুকের ভেতর কাঁপছে, স্পন্দন থমকে আছে। অর্ণ থেমে রইল না। তার নিঃশ্বাসের উষ্ণতা বিন্দুর গ্রীবায় ছড়িয়ে পড়ল টুকরো টুকরো চুম্বনে। পুরুষালী ঠোঁটের দৃঢ়তা এসে মিশল বিন্দুর ওষ্ঠে। অর্ণ দিতেই বিন্দুর সর্বাঙ্গ কেঁপে উঠল। অর্ণ বিন্দুর শরীর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিতেই বিন্দুর সর্বাঙ্গ কেঁপে উঠল। তার প্রাণ যেন গলায় আটকে গেল। অর্ণ ঠোঁট ছোঁয়ায় বিন্দুর খোলা কাঁধে। লজ্জায় ভয়ে বিন্দু ঝরঝর করে কেঁদে ফেলল এবার। কি করছেন? আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দিন আমাকে। বিন্দুর কান্নার সহসা মাথা তুলে চাইল অর্ণ। আবছা আলোয় তার অশান্ত দৃষ্টি পড়ল বিন্দুর ভয় লজ্জা মিশ্রিত মুখে। অর্ণ মেয়েটির ঘাড়ে চুমু এঁকে দিয়ে শীতল অথচ তীক্ষ্ণ স্বরে বলল, স্টপ ইউর ইউজলেস ক্রাইং রাইট নাও। তুই না চাইলেও তোর এই অপূর্ণ শরীরের প্রতিটি শিরায় শিরায় আজ পূর্ণতায় ভরিয়ে দেব। অর্ণ এই কথাটাই ছিল বিন্দুর কলেজা শুকিয়ে যাওয়ার জন্যে যথেষ্ট। সে উত্তেজিত হয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, না না না, এখানে না, এখন না, এখন না। অর্ণ শুনলে তো সেই কথা। অর্ণ মেয়েটির গালদয়ে ঠোঁট ছোঁয়াতেই নিঃশ্বাস জড়িয়ে আসে মেয়েটির। অর্ণ মেয়েটির কোমল ওষ্ঠ যুগলে মত্ত হয়ে গেল। দীর্ঘ সময় চুমু খেয়ে তাকালো মেয়েটির রক্তশূন্য মুখের উপর। ছোট্ট শীর্ণ শরীরখানা কেমন থর থর করে কাঁপছে। সে ঝুঁকলো মেয়েটির মুখের কাছে। টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিতে লাগলো বিন্দুর পুরো মুখশ্রীতে। মুখ গুজে দিল মেয়েটির বক্ষ ভাঁজে। তীব্র লজ্জায় ঝাঝা করে উঠল বিন্দুর দেহখানা। গরম হয়ে উঠল গালদয়। অর্ণ মুখ তুলল। ব্যস্ত হাতে দেহ থেকে টেনে টুনে খুলে ফেলল কালো রঙের টি শার্টখানা। ছুঁড়ে ফেলে দিল পুলের কোথায় একটা। একইভাবে অধৈর্য হাতে খুলে ফেলল বিন্দুর পরনের শাড়িখানাও। ভয় এবং সীমাহীন লজ্জায় গুটিয়ে যেতে চাইল বিন্দু। অর্ণর সুঠাম দেহ ঘনিষ্ঠ হতে লাগলো। বিন্দু আতঙ্কে তখনও কাঁপছে। বাধা দিচ্ছে অর্ণর বুক চাপড়ে। অর্ণ বিন্দুর ঘাড় গলা বুকে একটু একটু করে সিক্ত করে তুলেছে। বিন্দুর ছটফটানি বেড়ে গেলে অর্ণ বিন্দুর কানের লতিতে হালকা বাইট করে হাক্কিস্বরে বলে, নড়ছো কেন জান? বিন্দু ক্রান্দনরত গলায় ফিসফিস করে বলল, আমি মরে যাব কর্নেল সাহেব, আমার ভয় লাগছে, প্লিজ ছাড়ুন। অর্ণ বিন্দুর ঠোঁটে প্রগাঢ় চুম্বন করে স্লো ভয়েসে বলল, Since it's your first time, Sheikh Naufil Orno will be very polite. Merge me with your soul and feel the time within us. বিন্দু ফিল করতে পারে না। আতঙ্ক বিরাজ করছে তার সর্বশরীরে। বিন্দুর হৃৎপিণ্ডের শিরায় উপশিরায় তাণ্ডব বয়ে যায় অর্ণর গভীর স্পর্শে। তার প্রগাঢ় স্পর্শে মেয়েটির সর্বাঙ্গে কাঁপুনি ছড়িয়ে যায়। আতঙ্কে জমে তার রক্ত প্রবাহে থমকে যায়। বিন্দুর নাজুক শরীর অসাড় হয়ে পড়ে। তীব্র লজ্জায় বন্ধ আঁখি পল্লব ফেটে অশ্রু গড়িয়ে পড়ে। অবচেতনে ঠেলে সরাতে চায় দেহের উপর আধিপত্য জমানো অর্ণকে। বিন্দুর ছটফটানিতে থেমে যায় অর্ণ। অর্ণ ঝুঁকে বিন্দুর কম্পিত ঠোঁটে বন্ধ চোখের পাতায় ঠোঁট ছোঁয়ায়। ঘন ঘন নিঃশ্বাস ফেলে ভারিক্কি গলায় শুধালো, Don't panic, Jan. War is love. I'll always be gentle with you. ভয়ে লজ্জায় অবচেতনে কম্পিত চিত্তে বাধা দেয় বিন্দু। অর্ণ বিন্দুর হাত দুটো এক করে হাতের মুঠোয় আটকে দিয়ে ভারী গলায় শুধালো, Don't disturb heart. বিন্দুর আর বাধা দেওয়ার অবকাশ রইল না। অর্ণ মেয়েটির সমগ্র অস্তিত্বকে কাঁপিয়ে তুলল। বিন্দুর শরীরের প্রতিটি স্নায়ুতে যেন অদ্ভুত এক স্রোত বইতে লাগলো। রাতের নিস্তব্ধতা যেন এক অলিখিত শপথের মতো নেমে এলো চারপাশে। আকাশ ভরা তারা সাক্ষী হলো দুটি আত্মার মিলনের এই রাতে। জগতে যেখানে কেবল অনুভূতি টিকে থাকে আর সময়ও থমকে দাঁড়ায়, রাত সাক্ষী রইল অর্ণ আর বিন্দু এই প্রথম মিলনে লিখে গেল অনন্ত প্রেমের এক পবিত্র অধ্যায়। চাঁদের আলো তাদের চারপাশে ছড়িয়ে দিল এক পবিত্র আবরণ, যেন প্রকৃতি নিজেই আশীর্বাদ করতে এগিয়ে এলো। বাতাসে ভেসে এলো এক অদৃশ্য স্নিগ্ধতা, যা শুধু তাদের দুজনের জন্যেই রচিত। শুধু দুটি হৃদয় একাকার হয়ে ডুবে গেল গভীর প্রণয়ে। ধরিত্রী নতুন দিনের মিছিলে আকাশে সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে।
একটা দীর্ঘ অস্থির শ্বাসরুদ্ধকর রাত পেরিয়ে নতুন সকালের আগমন বিন্দুর ঘরের কোণে। নরম গদির সফেদ বিছানায় কমফোর্ট মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে বিন্দু। দীর্ঘক্ষণ পানিতে ভেজায় শরীরখানা গরম হয়েছে বেশ। উজ্জ্বল মসৃণ মুখটা কেমন শুকিয়ে গেছে। স্বামীর প্রগাঢ় ভালোবাসার দৃঢ়তায় শেষ রাতের দিকে বড্ড উইক হয়ে পড়েছিল মেয়েটির। ভোর রাতে গোসল করার পর মেডিসিন খেয়ে একটু চোখ বুজেছে সে। রোদের ঝলমলে আলো চোখে পড়তেই ঘুম হালকা হলো বিন্দুর। ঘুমের ঘোরে নড়াচড়া করতেই ব্যথায় মৃদু গোঙানির শব্দ বের হলো মুখ থেকে। সমস্ত শরীরে এক অচেনা ব্যথায় জর্জরিত। টিপ টিপ করে চোখ মেলে তাকালো বিন্দু। ঘরের কোনায় কোনায় রোদের সোনালি আলোয় আলোকিত। কমফোর্ট শরীরে পেঁচিয়ে উঠে বসলো বিন্দু। দু চোখ ঘুমে ভেঙে আসছে যেন। আশ্চর্য, তার এত ঘুম পাচ্ছে কেন? সূর্যের উত্তপ্ত রশ্মি দেখে মনে হচ্ছে বেশ বেলা হয়েছে। দেওয়ালে টাঙানো বড় ঘড়িটার দিকে চোখ পড়তেই নেত্র ছানা বড়া বিন্দুর। সকাল গড়িয়ে দুপুর 1:20। বিন্দুর মাথায় হাত। হায় আল্লাহ, এত সময় ঘুমিয়েছে সে? বিশাল আলিশান একটি ঘর, শুভ্র বেডশিটে মোড়ানো বিছানা, চারপাশে দামি আসবাবপত্রের সমাহার। এই রুমেই থাকে অর্ণ। গতকাল রাতে এখানেই নিয়ে এসেছে সে। রাতের দৃশ্য মনে পড়তেই লজ্জায় মুখে লালিমা ছড়িয়ে পড়ল। রাতে যখন বিন্দু নিস্তেজ হয়ে পড়েছিল, অর্ণ তখন যত্ন করে কোলে তুলে আগলে এই রুমে নিয়ে আসে। বিন্দু কাল রাতে লাগাম ছাড়া বেপরোয়া নির্লজ্জ একজন নতুন অর্ণকে আবিষ্কার করেছে, যেটা এতদিন বিন্দুর কাছে একেবারেই অজানা ছিল। রুমের কোথাও অর্ণ নেই। বিন্দু চাদরটা সরিয়ে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের মিররের সামনে দাঁড়িয়ে কাচের স্বচ্ছ আয়নাতে নিজের অবয়ব দেখে থমকে যায় বিন্দু। বিন্দুর ফর্সা ঘাড়ে গলায় শুধু লাল আর কালচে দাগ। গলার নিচে ঠিক বুকের উপরেও রয়েছে অজস্র দন্তের চিহ্ন। বিন্দু হতাশ পাষাণ লোকটির এই ভদ্রতার নমুনা। আয়নায় বিন্দু খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখল। নিজেকে আজকে সত্যিই পূর্ণ লাগছে। বিন্দুর ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে লাজুক হাসি। যেহেতু ফরজ গোসল রাতেই সেরে ফেলেছে, তাই বিন্দু শুধু হাত মুখ ধুয়ে নিল। শরীরটা কেমন ম্যাজ করছে। জ্বর আসবে নাকি আল্লাহ জানে। হাতের কাছে টাওয়াল না থাকায় বিন্দু কনুই দিয়ে চোখ মুখের পানি মোছার জন্যে কনুই উচালো। সেখানে মুখ গুজে মুছতে গিয়ে থমকায় বিন্দু। সে ফের আবার হাতটি নাকের কাছে নিয়ে বুক ভরে শ্বাস নিল। ডিওর শোভাস পারফিউমের স্মেল। এই ঘ্রাণের মাঝে মিশে আছে অর্ণর চামড়ার নিজস্ব উষ্ণতা। আবেশে চোখ বন্ধ হলো বিন্দুর। শির দ্বারা বেয়ে নামে কলকলে ধারা। মেয়েটি বার কয়েক একইভাবে মন ভরে নিঃশ্বাস নিল। এই তুখর সুগন্ধি প্রখর ঘ্রাণটা বড্ড ভালো লাগে বিন্দুর। ভালো লাগার শিহরণ রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে। ওয়াশরুম থেকে বেরোতেই চমকে উঠল বিন্দু। তড়িঘড়ি করে পুনরায় ওয়াশরুমে ঢুকে পড়তে চাইলেই কর্ণগোচর হয় অর্ণর গম্ভীর কণ্ঠস্বর। স্টপ। ওয়াশরুমে ঢুকতে গিয়েও অর্ণর গম্ভীর কণ্ঠস্বর শুনে থেমে যায় বিন্দু। পা দুটো জমে যায় ফ্লোরে। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর আপাদ মস্তকে। বিন্দুর শীর্ণ শরীরে অর্ণর একটি হোয়াইট শার্ট, যা বিন্দুর হাঁটু অবধি নেমে ঠেকেছে। ফর্সা পা দুটো নগ্ন। লম্বা চুলগুলো পিঠে পেরিয়ে কোমরে ছড়িয়ে আছে। বিন্দু আনত মাথায় দাঁড়িয়ে কাছুমাছু করে। অর্ণর কোনো সারা শব্দ না পেয়ে সাদা টাইলস হতে দৃষ্টি সরিয়ে সামনে চাইল মেয়েটি। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি আগে থেকেই তার দিকে থাকার চোখাচোখি হলো। লজ্জায় কাবু দৃষ্টি সহসা দুম করে নামিয়ে নিল বিন্দু। লজ্জায় হাঁসফাঁস করে বিন্দু শার্টের নিচ থেকে টেনে টুনে আরো নিচে নামানোর ব্যর্থ চেষ্টা করলো। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুই এড়ালো না। সে গম্ভীর গলায় শুধালো, কাম টু মি। অর্ণ হাঁসফাঁস করে। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে গেল অর্ণর কাছে। বিন্দু অর্ণর কাছে গিয়ে দাঁড়ালো মাথা নিচু করে। আর ইউ ওকে? হাঁটতে কি প্রবলেম হচ্ছে? অর্ণর এমন প্রশ্নে তীব্র লজ্জায় নুইয়ে পড়ল বিন্দু। গাল দুটো টমেটোর ন্যায় লাল হয়ে উঠল। কিছুই বলল না বিন্দু। কাছুমাছু করে দাঁড়িয়ে রইল। অর্ণ পুনরায় গম্ভীর গলায় জিজ্ঞেস করল, ব্যথা হচ্ছে? বিন্দু নিচু মাথাটা নাড়িয়ে হ্যাঁ বোঝায়।
অর্ণ দুহাতে বিন্দুকে শূন্যে তুলতেই বিন্দু চমকে উঠে ব্যালেন্স রাখতে অর্ণর গলা জড়িয়ে ধরে। অর্ণ হেয়ার ড্রায়ার দিয়ে বিন্দুর লম্বা চুলগুলো নেড়ে ছেড়ে শুকিয়ে দিতে দিতে স্বভাব সুলভ গম্ভীর গলায় বলল, পেইন কিলার দিয়েছি না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বিন্দু কিছু বলল না, চুপটি করে বসে আছে। লজ্জা আর ভালো লাগার মিশ্রিত অনুভূতি হচ্ছে বক্ষ পিঞ্জরে। হৃদয় গহীনে প্রতিধ্বনিত হচ্ছে এক টুকরো সুখের ছোঁয়া। বেশ কিছুক্ষণ কেটে গেলে বিন্দু মিনমিন করে বলে ওঠে, আমার এত ঘুম পাচ্ছে কেন কর্নেল সাহেব? এত বেলা করে ঘুমালাম অথচ এখনো ঘুমের রেশ কাটছেই না। অর্ণ হাতের হেয়ার ড্রায়ার রাখতে রাখতে বলল, ঘুমের মেডিসিনের প্রভাব কেটে গেলেই বেটার ফিল করবে। ঘুমের মেডিসিন? কিসের ঘুমের মেডিসিন? ভোর রাতে অর্ণ কি ঔষধ যেন খাইয়েছে তাকে, তখন দুর্বল থাকার জন্যে খেয়াল রাখতে পারেনি। তবে কি অর্ণ তাকে তখন ঘুমের ঔষধও দিয়েছে? কিন্তু কেন? বিন্দু অবাক হয়ে বলে ওঠে, ঘুমের মেডিসিন দিয়েছিলেন কেন? শরীর উইক, তোর ঘুমের প্রয়োজন তাই। বিন্দু লজ্জা পেয়ে আর কিচ্ছু বলল না। অর্ণকে রুম থেকে বেরিয়ে যেতে দেখে মৃদু গলায় বলল বিন্দু, শুনছেন? অর্ণ দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে চলল বিন্দুর পানে। বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে গলায় বলল, আমার জন্য একটু পোশাকের ব্যবস্থা করে দেবেন? অর্ণ বিন্দুর পা থেকে মাথা অবধি নেত্র বুলিয়ে ঠোঁট কামড়ে বলল, নগ্ন দেহে এত ভালো লাগলে আর পোশাকের কি প্রয়োজন? আমার সামনে এভাবেই থাকবি তুই। অর্ণর এমন কথা শুনে চোখ বড় বড় হলো বিন্দুর। কি বলে অসভ্য লোক, তার সামনে এভাবেই থাকবে? লজ্জায় কান ঝাঝা করে উঠল বিন্দুর, নাক মুখ কুঁচকে এলো তার। অর্ণ রুম থেকে বেরিয়ে যেতেই বিন্দু অর্ণর আলমারির কাছে এগিয়ে গেল। উদ্দেশ্য অর্ণর একটা ট্রাউজার পরা। এভাবে থাকা তার পক্ষে অসম্ভব। দেওয়ালের সাথে অ্যাডজাস্ট করা বিশাল একটা আলমারি। এক পাশ খুলতেই দেখলো অর্ণর শার্টগুলো হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখা। অর্ণর ব্যবহৃত অনেক কিছুই সেখানে ট্রাউজারগুলো সাইজে এতটাই বড় যা পরা একেবারেই অসম্ভব। বিন্দু কি মনে করে অন্য পাশের কপাট টেনে সরিয়ে দিল। অমনি বিস্ফোরণ ঘটে গেল বিন্দুর নেত্রে। সেখানে শাড়ি, সালোয়ার কামিজ সহ সব মেয়েলি সামগ্রী। এগুলো যে তার বুঝতে বাকি নেই বিন্দুর। এত জুয়েলারি, এত পোশাক বিন্দু সারা বছরেও মনে হচ্ছে শেষ করতে পারবে না। বিন্দুর ঠোঁট প্রসারিত হয়। সে এক সেট সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওড়নাটা মাথায় পেঁচিয়ে কেবলমাত্র রুমে বসে বিন্দু। পেটের মধ্যে খিদেই অলরেডি ব্যথা শুরু হয়েছে। যদিও ভোররাতে এক গ্লাস দুধ খেয়েই ঔষধ খেয়েছিল। বিন্দু একবার ভাবছে নিচে নেমে দেখবে অর্ণ কোথায়। ফ্রিজে কিছু থাকলে রান্না করবে। কখন বাসায় যাবে কে জানে। বিন্দুর আকাশ কুসুম কল্পনার অবসান ঘটিয়ে খাবার হাতে রুমে প্রবেশ করলো অর্ণ। গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত, করলা ভাজি আর দেশি মুরগির মাংস। বিন্দু অবাক হয়ে বলে, এগুলো কোথায় পেলেন শেখ সাহেব? অর্ণ ভাত নিয়ে বিন্দুর সামনে বসতে বসতে শুধালো, রান্না করেছি, হ্যাঁ করো। বিন্দুর লাজুক চেহারায় বিস্ময়ে ভরে গেল। অর্ণ তাকে হাঁ করতে বলছে। অর্ণ তাকে ভাত খাইয়ে দিবে, ব্যাপারটা কেমন অবিশ্বাস্য না? নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না যেন। অর্ণ কপাল কুঁচকে তাকাতেই বিন্দু হাঁ করে। সবকিছু যেন তার কাছে স্বপ্ন স্বপ্ন লাগছে। বিন্দু খেতে খেতে মৃদু গলায় বলল, আপনি এত ভালো রান্না পারেন, জানতাম না তো। অর্ণ তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর করলো না। বিন্দুর মুখে ভাত তুলে দিতে দিতে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো, রিসেপশনে যেতে পারবে নাকি রেস্ট করবে? বিন্দু আনত মাথায় লাজুক গলায় বলল, পারবো। সুন্দর একটা কালো রঙের কাজ করা থ্রি পিস পরেছে বিন্দু। ওড়নাটা একপাশে পিন আপ করে মাথায় হিজাব বেঁধেছে। দরুন অর্ণের দেওয়া কালচে চিহ্নগুলো ঢেকে গেছে। শরীরের ব্যথা পুরোপুরি না গেলেও সকালের থেকে অনেকটাই বেটার ফিল করছে। অনুষ্ঠান শেষ, খাওয়া দাওয়ার পাট চুকিয়ে অনেকে চলেও গেছে। অর্ণ, মারিদ আর সাদি দাঁড়িয়ে আছে ছাদে। মারিদ একটু পর পর মোবাইলে কি যেন চ্যাটিং করছে আর মুচকি মুচকি হাসছে। বিষয়টা সাদির চোখে পড়তেই সে বিরক্ত হয়ে বলে উঠল, এখানে বসে প্রেমের আলাপ না করে রুমে গিয়ে বইয়ের আচরণ নিচে ঢুকে থাক শালা। সাদির কথা শুনে হক চকিয়ে গেল মারিদ। সে সত্যিই বউয়ের সঙ্গে দুষ্টু মিষ্টি প্রেমের কথা বলছিল। সে এবার গলা খাকারি দিয়ে বলল, খাবারটা দেখে তোমার কি জ্বলে বন্ধু? সাদি কিরমির করে বলল, তোর প্রেম দেখে জলে আমার জুতো বেয়াদব।
মারিদ বুক ফুলিয়ে গর্ব করে বলল, বুঝি বুঝি, বন্ধুর একটা বউ চাই। লাভ নেই লাভ নেই, আমার আগে বাসর তো আর কেউ করতে পারলি না। মারিদ কথাটা যে অর্ণকে পিঞ্চ করে বলছে স্পষ্ট। সাদি কপাল কুঁচকে বলে। অর্ণ ফোন স্ক্রল করতে করতেই গম্ভীর গলায় শুধালো। ওয়াই? সাদির কথা শুনে হৃদয় কুঁচকে এলো অর্ণর। তুই কি করে বুঝলি আমার প্রবলেম আছে? আগে বিয়ে করে কি করলি? এতদিনে বাসরটাই করতে পারলি না। তোর আগে বাসরটা যে আমি করে ফেললাম, এবার যে শেখ নফিল অর্ণ আমার কাছে হেরে গেল। মারিদের গলায় উছড়ে পড়া গর্ব। অর্ণ ঠোঁট এলিয়ে বাঁকা হেসে বলল, সেকেন্ড বলতে কোনো কিছুই শেখ নওফিল অর্ণের ডিকশনারিতে নেই। মারিদ আর সাদি চোখ বড় বড় করে বলল। তোদের মধ্যে সবকিছু হয়ে গেছে কবে? অর্ণ সঙ্গে সঙ্গেই কোনো প্রত্যুত্তর করলো না, করার প্রয়োজন মনে করলো না যেন। মারিদ চোখ পাকিয়ে নিজের গলায় বুকে খামচির দাগ দেখিয়ে বলল, শালা পারলে আমার মতো স্পট দেখা, তবে বিশ্বাস করবো, নয়তো না। দিস ইজ মাই পার্সোনাল। অর্ণর তীক্ষ্ণ জবাবে মারিদ হতাশ হলো। অর্ণর আগে ওঠা আর হলো না তার। সাদি গমগমে গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা অর্ণ, তুই কি বিন্দুকে ভালোবাসিস? যদিও এটা বিন্দুর কিডন্যাপ হবার পর স্পষ্ট তাদের কাছে, তবুও অর্ণর মুখ থেকে শোনার চেষ্টা। অর্ণ ফোন পকেটে পুরে রাখতে রাখতে দৃঢ় গলায় শুধালো, শি ইজ নট জাস্ট মাই লাভ, শি ইজ মাই হার্ট, মাই এভরিথিং। অর্ণর এমন সহজ স্বীকারোক্তি শুনে অবাক হলো না তারা। এটা তারা এতদিনে হাড়ে হাড়ে টের পেয়েছে। অর্ণকে আড্ডা ছেড়ে চলে যেতে দেখে সাদি বলে ওঠে, তুই আবার কোথায় যাচ্ছিস? অর্ণ লম্বা লম্বা পায়ে যেতে যেতে গম্ভীর গলায় বলল। রুহি বিন্দুর সঙ্গে হাসি ঠাট্টা করছিল, হঠাৎ সেখানে সাদি উপস্থিত হলো। সাদি বিন্দুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমাকে অর্ণ ভেতরে খুঁজছে, জলদি যাও, দেরি হলে আবার ডেকে যাবে। সাদির কথা শুনে বিন্দু চুপসে গেল। বিন্দু অর্ণর সামনে পড়তেই তাকে চারিদিক থেকে লজ্জায় ঘিরে ফেলে, তাই তো যতটুকু সম্ভব এড়িয়ে চলছে। না গেলেও আবার রাগ করবে। বিন্দু ছোট ছোট পা ফেলে বাড়ির ভিতরে চলল। অর্ণর রাগকে সে বরাবরই বড্ড ভয় পায়। বিন্দু চলে যেতেই সাদি রুহির হাত ধরে টেনে আড়ালে নিয়ে গেল। সাদির এমন আচরণে ভড়কে গেল রুহি। রুহি ভড়কে যাওয়া গলায় বলল, কি হয়েছে, এভাবে টেনে নিয়ে এলেন কেন? সাদি রুহির গালে হাত দিয়ে বলল। চল না, আমরা বিয়ে করে ফেলি। রুহি বড় বড় চোখ করে বলল। হঠাৎ মাথায় বিয়ের ভূত চাপলো যে? সাদি রুহির গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, শালারা আমাকে পেছনে ফেলে বিয়ে বাসর সব ছেড়ে ফেলেছে। ওদের আগে কখনো ওঠাই যায় না, ওদের হারিয়ে দিয়ে ওদের আগে আমি বাপ হতে চাই। সাদির কথা শুনে চোখ কুঁচকে এলো মেয়েটির। রাত দুপুরে কি আবোল তাবোল বলছে লোকটা। অসভ্য লোকটা যে বিন্দুকে মিথ্যা কথা বলে এখান থেকে ভাগিয়ে দিয়েছে ঢের বুঝতে পারছে সে। রুহি সাদিকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল, সরুন তো, অসাধু লোক একটা। আপনার ক্ষমতা নেই, তাই তাদের থেকে উপরে উঠতে পারেন না আপনি। যত দোষ বিয়ে ঘোষ, তাই না? সাদি কপাল গোটায়। তুই আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে? রুহি এক রোখা উত্তর দিল, হ্যাঁ। বুঝলে কি করে? তুই আমার সাথে ঘুমাইছিলি? সাদির বেফাস কথা শুনে থতমত খেল রুহি। চোখ পাকিয়ে বলল, ছি, কথার কি ছিড়ি? সাদি ভ্রু ঝাঁকিয়ে বলল, ছি, এমন ভাব করছে যেন তোকে চাপটে ধরে চুমু খেয়েছে। তুই চাইলে কিন্তু চুমু খেতেও পারি। কি হবে নাকি একটা টক ঝাল মিষ্টি চুমু? সাদির কথা শুনে লজ্জার আভা ছড়িয়ে পড়ে রুহির গালদয়ে। রুহি সাদিকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল, সরুন তো, অসভ্য অসাধু লোক। তখন থেকে কি আবল তাবল বকছেন? সাদি রুহির অপ্রস্তুত মুখপানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। খুব সুন্দর করে সেজেছে মেয়েটি। পিঠ সমান খোলা চুল, চোখে কাজল, ঠোঁটে ডার্ক লিপস্টিক। সাদি ঢোক গিলল। ইচ্ছে করছে রুহির এই গোলাপি ঠোঁটের স্বাদ নিতে। সাদি রুহির গাল হাতের আঁচলা করে ধরে ভারিক্কি গলায় বলল, জানো, সাদির এমন আবেগময় ডাক উপেক্ষা করতে পারে না রুহি। সে আনমনে বলে ওঠে, তোর এই সফট কোমল ঠোঁটে একটা চুমু খাই। সাদির এমন কথা শুনে বিস্ময়ে চোখ কপালে ওঠে রুহির। মুহূর্তেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল মেয়েটির।
সে এলোমেলো দৃষ্টি ফেলে বলল। কি বলছেন, প্লিজ সরুন। সাদি সরল না, রুহিকে আরো নিজের সাথে চেপে ধরে বলল। প্লিজ, হাঁপানি রুগী। রুহি ভীত হয়ে সাদির থেকে ছোটার জন্যে ছটফট করে উঠল, কম্পিত গলায় বলল। না। সাদি রুহির পানে চেয়ে কণ্ঠে অসহায়ত্ব ঢেলে বলল। প্লিজ জানো, একবার, শুধু একবার প্লিজ। রুহি লজ্জায় হাঁসফাঁস করে, কাপা কাপা গলায় বলে। না, কেউ দেখে ফেলবে সাদভা। রুহির বুলি বন্ধ হয়ে গেল, পুরুষালী একজোড়া উষ্ণ ঠোঁটের অস্তিত্বে চমকায় থমকায় রুহি, বিস্ফোরণ ঘটে নেত্রে। সাদি যে এতটা ফাস্ট এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে ধারণা ছিল না মেয়েটির। সাদি প্রথমে নরম করে ধরলেও ক্রমশই দৃঢ়তা বাড়বে না। প্রিয় নারীকে কাছে পেলে কি আর ছেড়ে দিতে ইচ্ছে করে? এই মেয়েটিকে পাওয়ার জন্য কম কাঠখড় পোহাতে হয়েছে তাকে। রুহি লজ্জায় চোখ খিচে শক্ত হয়ে রইল। ভেতরে অর্ণকে কোথাও না দেখে বিন্দু আবার ফিরে আসে রুহির কাছে। নিশ্চয়ই যেতে দেরি হওয়াতে লোকটা তাকে না পেয়েই কোথাও চলে গেছে। আল্লাহ জানে আস্তার কপালে কি আছে, আল্লাহ জানে আস্তার কপালে কি আছে। এসব হাবিজাবি ভাবতে ভাবতেই বিন্দু রুহির কাছে যাচ্ছে। রুহিকে পূর্বের স্থানে না দেখে কপাল গোটায় বিন্দু। আশ্চর্য, এ আবার কোথায় গেল? হঠাৎ বিন্দুর চোখ পড়ল পিলারের আবছা আলোয়। থমকে যায় সে, বিস্ময়ে চোখ দুটো চরক গাছ তার। লজ্জায় কান গরম হয়ে যায় বিন্দুর। সাদি যে তাকে মিথ্যা বলে এখান থেকে ভাগিয়ে দিয়েছে বেকুব মেয়েটি কেবল উপলব্ধি করতে পারল। বিন্দু দাঁড়ালো না, এক ছুটে বাড়ির ভেতরে চলে গেল। একটা প্রগাঢ় চুম্বন শেষে সাদি রুহির ঠোঁট ছেড়ে দিল। নেশাক্ত চোখে চাইল প্রেয়সীর লাজুক মুখশ্রীর পানে। কেমন তীর তীর করে কাঁপছে রুহির ঠোঁট জোড়া, বন্ধ চোখের পাতাও কাঁপছে। সাদি ঠোঁট কামড়ে হেসে রুহির কম্পিত ঠোঁটে পুনরায় ওষ্ঠ যুগল ডুবিয়ে দিল। ফের কেঁপে ওঠে রুহি। চারপাশে এত মানুষ, যদি কেউ দেখে ফেলে, ভয়ে কলিজা শুকিয়ে গেল তার। সাদি রুহির ঘাড়ে হাত রেখে খুবই সফট করে আঁকড়ে রেখেছে রুহির ওষ্ঠ যুগল। দীর্ঘক্ষণ পর ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন শ্বাস টানে দুজনেই। রুহির সংস্পর্শে এসে সাদির ভিতরে অবাধ্য ইচ্ছেরা মাথা চারা দিয়ে উঠেছে। রুহিকে আরো গভীর করে পেতে ইচ্ছে করছে। সাদি ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল। চল না জানো, আমরা বিয়ে করে ফেলে। তোকে যে আমার একান্ত করেছে, খুব করেছে। রুহির মুখে ভাষা নেই, লজ্জায় কেবল হাঁসফাঁস করে। হাঁপানো রোগী। নরম সুরে ডাকলো সাদি। রুহি মৃদু আঁচে সাড়া দিয়ে বলল। আমার তোকে চাই, তুই কেন বুঝিস না? আই নিড ইউ সো মাচ। আমার এখন তোকে প্রয়োজন। কেন বিয়ে করতে চাইছিস না তুই? আমার কষ্ট তোর চোখে পড়ে না? বেশ অসহায় শোনায় সাদির কণ্ঠস্বর। রুহির খারাপ লাগে। বেশ কিছুদিন ধরেই সাদি এই একটা কথাই বলছে। সে কি চায় না সাদিকে বিয়ে করতে? বলেছে তো ফাইনাল এক্সাম শেষ করেই বিয়েটা করবে। তার আগেই সাদি বিয়ের জন্য পাগল হয়ে উঠেছে। আমতা আমতা করে রুহি। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতেই চমকে ওঠে রুহি। সদর দরজা পেরিয়ে মেহমানরা কথা বলতে বলতেই বেরিয়ে যাচ্ছে। সাদির হাত আলগা হতেই রুহি সাদিকে ঠেলে দিয়ে ছুট মেরে পালিয়ে যায়। ভয়ে লজ্জায় বুকটা কেমন দুরু দুরু করছে রুহির। সাদি চোখ মুখ কুঁচকে রুহির গমন পানে তাকিয়ে আছে। বেয়াদব মেয়েটা তার অনুভূতিগুলোতে পানি ঢেলে এভাবে পালিয়ে যেতে পারলো? ড্রয়িং রুমের সোফায় বিন্দু বসে আছে একা। রুহি তো মহাব্যস্ত। আর বৃষ্টিটা যে কোথায় গেল কে জানে। এখানে কাউকে চেনেও না। একা একা করবেটাই বা কি? বিন্দুর কল্পনা জল্পনার মাঝেই কেউ এসে ধরাম করে বসে পড়ল তার পাশে। ঘাড় ঘুরিয়ে চাইল সে। রুহিকে হাঁপাতে দেখে চোখ কুঁচকে এলো বিন্দুর। পর মুহূর্তেই মনে মনে হাসলো। না জানার ভান করে রুহির ঠোঁটের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে রে তোর ঠোঁটে? কেমন লাল লাল দেখাচ্ছে, দেখি দেখি। ওটা কাটা দাগ না? কথাটা বেশ চিন্তিত গলায় বলল বিন্দু। রুহি ভোরকে গিয়ে ছিচকে দূরে সরে গেল। ঠোঁটে হাত দিয়ে চেপে ধরে আমতা আমতা করে বলল। কই কিছু না। আচ্ছা বুঝলাম, কিছু না। কাছে আয় দেখি কি হলো। রুহি ঠোঁট থেকে হাত সরাই না। বিন্দু বেশ মজা পাচ্ছে রুহির অপ্রস্তুত মুখখানি দেখে।
কাঠঠোঁটে কি হলো আবার? কথাটা বলতে বলতেই বৃষ্টি এসে রুহি আর বিন্দুর মাঝে বসে পড়ল। রুহির মুখটা দেখার মতো হলো তখন। বিন্দু মিটি মিটি হাসছে। বৃষ্টি ভ্রু কুঁচকে বলে ওঠে, কি রে, কাঠঠোঁটে কি হলো বললে? কি হয়েছে? রুহি তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো, রাগী গলায় বলল, কিছু হয়নি, কিছু হয়নি। অসভ্যের দোল, কারো ঠোঁটে কিছু হয়নি। একবার হাতের কাছে পাই অসাধু ইতর লোক, আপনার একদিন তো আমার একদিন। শাড়িকে বকতে বকতেই গটগট করে চলে গেল রুহি। আর এরাও আছে দেখছিস, ভালো কথা। এত ইনভেস্টিগেশন করার কি আছে? আশ্চর্য। রুহিকে চলে যেতে দেখে বৃষ্টি কপাল কুঁচকে বলে, এর আবার কি হলো রে? এভাবে রাগ করে চলে গেল কেন? আরে বাদ দে না ওর কথা, তুই এতক্ষণ কোথায় ছিলি? বিন্দু রুহির বিষয়টা এড়িয়ে জিজ্ঞেস করলো, কি দরকার রুহিকে লজ্জায় ফেলার? বৃষ্টি রুহির দিক থেকে দৃষ্টি সরিয়ে বলল, মায়ের সাথে নতুন ভাবে রুমে গিয়েছিলাম। ও